সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। আজকে আমরা 6.2 এর অনুশীলনী 4টা প্রবলেম সলভ করব। আমরা একটু মনোযোগী হব। প্রথমে যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে 14 নম্বর, কোনো ভগ্ন অংশের। এর আগের পর্বে আমরা একটা ভগ্ন অংশের গল্প করছিলাম, সেখানে কিন্তু প্রকৃত ভগ্ন অংশ বলা ছিল। এখানে কিন্তু শুধু বলছে ভগ্ন অংশের, এটা প্রকৃত না অপ্রকৃত এটার বর্ণনা নাই। তার লবের সাথে 5 যোগ করলে ওই ভগ্ন অংশটার মান 2 হয়। হতেই পারে একটা ভগ্ন অংশের, মনে করি এটা একটা কি ভগ্ন অংশ। তো একটা ভগ্ন অংশের আমি লবের সাথে যদি কোনো সংখ্যা যোগ করে দিই, যেমন এটার সাথে যদি এটা লবের সাথে যদি আমি কি যোগ করে দিই, 2 যোগ করে দিই, তখন কি হয় 7/7 = 1। তাহলে একটা ভগ্ন অংশের লবের সাথে অথবা হরের সাথে যদি কোনো কিছু যোগ করি, ভগ্ন অংশটার মানের পরিবর্তন হবে। আগে যে রকম মান ছিল, যেমন এইটার মান কত 7/5, আর লবের সাথে 2 যোগ করার ফলে এর মান কত হয়ে গিয়েছে 1 হয়ে গিয়েছে। তাহলে কোনো ভগ্ন অংশের লবের সাথে হরের সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই ভগ্ন অংশটা আর ঠিক থাকে না, এটা পরিবর্তিত হয়ে যায়। এটা ভগ্ন অংশও থাকতে পারে, পূর্ণ সংখ্যায়ও পরিণত হতে পারে। এটা হয়েছে সেই রকম, ভগ্ন অংশটার লবের সাথে 5 যোগ করলে ভগ্ন অংশটা থাকে না, এর মান 2 হয়ে যায়। আবার বলছে হর থেকে যদি আমরা 1 বিয়োগ করে ফেলি, হর যত আছে সেটা থেকে যদি 1 বিয়োগ করে ফেলি, তখন এর মান হয়ে যায় 1। ভগ্ন অংশটা নির্ণয় করো। লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, হর থেকে 2 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্ন অংশটা কি করবা, নির্ণয় করবা। তো আমরা এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ, সেই জন্য আমরা এটা x এবং y দিয়ে করব। আমরা লবও মনে করে নিব, হরও মনে করে নিব, তারপর করতে থাকবো, দেখবে যে হয়ে গেছে। অর্থাৎ আগের পর্বেরগুলোর মতোই আমরা মনে করি ভগ্ন অংশটির লব ইকুয়াল টু x এবং হর ইকুয়ালস টু y। তাহলে ভগ্ন অংশটা কী হবে? সুতরাং ভগ্ন অংশটি, তো হর হবে নিচে, লব হবে উপরে। হর নিচে হয়েছে, লব উপরে হয়েছে। আমরা এখানে 2টা শর্ত আছে 2 লাইনে। প্রথম শর্তটা আমরা পড়ি, কি বলেছি? লবের সাথে 5 যোগ করলে, তাহলে ভগ্ন অংশটা কত x/y, এর উপরেরটা হচ্ছে কি লব, তার সাথে কি করলে 5 যোগ করলে, তখন এই ভগ্ন অংশটার মান হয়ে যায় 2। তখন এই পুরা ভগ্ন অংশটার মান 2 হয়ে যায়। তো এবার আমরা আর গুণন করে ফেলি। এটা প্রতিস্থাপনের মতোই, আমরা x বিশিষ্ট পদকে বামে রেখে বাকিগুলাকে ডানে নিয়ে যাব। অর্থাৎ আমরা 6.1 প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি শিখেছি না xy এর মান বের করার জন্য, এখানেও সেইটা প্রয়োগ করব। আমরা xy দিয়ে 2টা সমীকরণ গঠন করব, প্রতিস্থাপন অথবা অপনয়ন, যে কোনো এক পদ্ধতিতে আমরা এদের মান কি করে ফেলবো, বের করে ফেলবো। তাহলে আমি আর গুণন করি। 2 এর নিচে কি আছে শিক্ষার্থীরা? 1। তো 1 এর সাথে x + 5 গুণ হবে, 2 এর সাথে y গুণ হবে, twice y। তাহলে x = কি হলো? twice y - 5। এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে কি হয়েছে? দ্বিতীয় শর্তে কি বলছে দেখি, যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়ে যায়। অর্থাৎ এই ভগ্ন অংশটার হর থেকে যদি 1 বিয়োগ করে দাও, তখন এই পুরা ভগ্ন অংশটার মান হয়ে যাবে 1। তো এখন আমরা মান বসাই। আমরা 1 নম্বর থেকে যার মান পেয়েছি তার মান বসাই দিই। x এর মান কত? twice y - 5। এই যে এখানে x আছে, সেই জায়গায় কি বসবে? twice y - 5 by y - 1 = 1। আমরা লিখব 1 নম্বর হতে মান বসিয়ে, 1 নম্বর হতে মান বসিয়ে। এরপরে ডিয়ার স্টুডেন্টগুলো আমরা আর গুণন করব। 1 এর নিচেও তো 1 আছে, তো 1 এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। 1 এর সাথে twice y - 5 গুণ করলে twice y - 5 = 1 এর সাথে y - 1 গুণ করলে y - 1। তো আমরা তো y এর মান বের করব, এই জন্য y বিশিষ্ট পদগুলো বামে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডানে নিয়ে যাব। তাহলে twice y, এটাকে যখন ডানে দিকে বামে আনবো প্লাসটা মাইনাস, এটাকে যখন বামে দিকে ডানে নিব মাইনাসটা প্লাস,
অর্থাৎ আমরা কি করলাম, আমরা পক্ষান্তর করলাম। এরপর শিক্ষার্থীরা টোয়াইস ওয়াই থেকে ওয়াই গেলে ওয়াই, 5 থেকে 1 গেলে 4, বড়টার আগে প্লাস আসছে সেই জন্য প্লাস। এবার ওয়াই এর মানটা আমরা 1-এ ফেরত দিব। তো ওয়াই এর মান সমীকরণ 1-এ বসালে পাই, সমীকরণ 1-এ বসালে পাই। তো সমীকরণ 1-এ বসালে ওয়াই এর মান কি পাই আমরা একটু খেয়াল করি, যে x ইকুয়ালস টু টোয়াইস ওয়াই মাইনাস 5। তো ওয়াই এর মান কত, 4। এই যে ওয়াই এর মান 4 পেলাম, 4 দুগুণা 8, 8 থেকে 5 গেলে 3। তাহলে এবার আমরা ভগ্নাংশটা নির্ণয় করে ফেলি। কেমন? তাহলে ভগ্নাংশটি ইকুয়াল টু, ভগ্নাংশটির উপরে হচ্ছে x, নিচে হচ্ছে y। তাহলে x এর মান কত, 3, y এর মান 4। তুমি ওই দেখো একটা সত্য দেখো না, যে হর থেকে 1 বিয়োগ করলে, এটা থেকে 1 বিয়োগ করে দিলে 3 হয়, 3কে 3 দিয়ে বাদ দিলে 1। অর্থাৎ আমরা যে আনসারটা বের করেছি সেটা কি আছে, শুদ্ধ আছে। এরপরের প্রবলেমটা দেখি, 17 নম্বর। আমরা তৃতীয় অধ্যায় যারা করেছি তারা এটা খুব ভালো পারবো। সেখানে আমরা পরিমাপের প্রবলেম সলভ করেছি, যে আয়তক্ষেত্র দেওয়া থাকে, এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা বের করার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা সূত্রটা আবার মনে করতে চেষ্টা করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ আয়তক্ষেত্রের কি, প্রস্থ। আবার আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র আমরা তৃতীয় অধ্যায়ে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেসব শিক্ষার্থীরা পর্বটা দেখো নাই, পর্বটা দেখে ফেলবে, তাহলে প্রথম পর্বেই একেবারে পরিমাপের প্রথম পর্বেই সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমরা ওইটা দেখে ফেলব। তো এখানে কি বলছে, একটা আয়তকার ক্ষেত্রের, এটা একটা আয়তকার ক্ষেত্র, সেইটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা সবসময় ছোট হবে। তো দৈর্ঘ্যটা কি, প্রস্থ যত তার থেকে 25 মিটার বেশি, এই দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা কত বেশি, 25 মিটার বেশি। এবং বলছে এই আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, এটার পরিসীমা 150 মিটার, অর্থাৎ পরিসীমাটা দিয়ে দিয়েছে। এখন এর দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করবা। এই সূত্রটা পারলে আর ব্যাপারটা বুঝতে খুবই সহজ। তো আমরা মনে করে নিব প্রস্থটা, মনে করি আয়তক্ষেত্রটির, দুটোটাই মনে করে নিই। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা স্টুডেন্টরা, আমরা এখানে একটু তোমাদের সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিই। এটা যদিও বা 2 চলকের প্রবলেম, পরীক্ষায় কিন্তু লেখা থাকবে না যে এটা তুমি 2 চলক দিয়ে করো। পরীক্ষায় তুমি চাইলে এটা 1 চলক দিয়ে করতে পারবে, আর এটা যদি তুমি 1 চলক দিয়ে করো, এটা অত্যন্ত সহজ। সেই জন্য আমরা যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা তো 2 চলকের প্রবলেম সলভ করতেই জানি। আমরা এটা কি করে দিই, 1 চলক দিয়ে করে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি টেকনিক অবলম্বন করবে, কারণ পরীক্ষার খাতায় তো লেখা থাকবে না 2 চলক দিয়ে করো, পরীক্ষার খাতায় লেখা থাকবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তুমি যে কোনো এক পদ্ধতিতে করে দিলেই হবে। তো তুমি সহজটা করবা, লম্বা করার কি দরকার? হ্যাঁ, আমরাও সহজভাবে করব, 2 চলক দিয়ে করতে পারবো, কিন্তু করার তো দরকার নেই। আমরা তো এটা শিখেছি, আমরা 1 চলক দিয়ে করি। আমরা ওই ছোটোটা মনে করি, প্রস্থ কেমন মনে করি আয়তকার ক্ষেত্রটির প্রস্থ, আয়তকার ক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু x মিটার। খুব মনোযোগী হবে। তো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, সুতরাং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা x অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। এখন পরিসীমা দেওয়া আছে, তাহলে আমি সূত্রের সাহায্যে যে পরিসীমাটার মান বের করব সেটা এইটার সমান হবে। সেখান থেকে আমি x এর মান বের করে ফেলবো, তারপরে এখানে ফেরত দিলে হয়ে যাবে। তো আমরা পরিসীমা সূত্রের সাহায্যে বের করি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো শিক্ষার্থীরা, দৈর্ঘ্য হচ্ছে কত, x প্লাস 25, এই যে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কত, x মিটার। তো x এর সাথে x যোগ করলে টোয়াইস x প্লাস 25 মিটার। তো আমরা তো পরিসীমা জানি 150 মিটার, তাহলে সমীকরণ গঠন করতে পারি না? অবশ্যই পারি। তো আমরা সমীকরণ গঠন করে ফেলি। প্রশ্ন মতে
2 ইন্টু টোয়াইস এক্স প্লাস 25 ইকুয়াল টু 150। এইখান থেকে এক্সের মান বের করে এখানে ফেরত দিলে কাজ হয়ে যাবে। তো আমরা আর গুণন করি, 2 দুগুণা 4x, 25 দুগুণা 50 ইকুয়াল টু 150, বা 4x ইকুয়াল টু 150, 50কে ডানে নিয়ে যাই, প্লাসটা কি হয়েছে মাইনাস, বা 4x ইকুয়াল টু 150 থেকে 50 গেলে 100। তো আমরা তো এক্সের মান বের করব, 100 উপরে 4 কোথায় নিচে, 4 25 100। তো আমরা এক্সের মান পেয়েছি, তার মানে প্রস্থ পেয়েছি এবং দৈর্ঘ্য পেয়েছি। সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস টু, দৈর্ঘ্য কত, x প্লাস 25, x প্লাস 25 মিটার, বা 25 প্লাস 25, এক্সের মান যে 25, সেই 25টা এখানে বসিয়েছি, কত মিটার, 50 মিটার। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রস্থ হচ্ছে x, x হচ্ছে কত, 25 মিটার। এটাই হলো এই প্রবলেমের কি আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে প্রবলেমটা বেছে নিয়েছি সেটা হলো 18 নম্বর। আমরা শুনি গল্পটা। একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করে। একটা ছেলে একটা দোকান থেকে কি করেছে, 15টি খাতা কিনছে এবং 10টি পেন্সিল কিনছে এবং মোট টাকা দিয়েছে 300 টাকা। একটা বালক 15টি খাতা কিনছে, 10টি পেন্সিল কিনছে এবং মোট টাকা দিয়েছে দোকানদারকে 300 টাকা দাম। আবার আর অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের, অর্থাৎ প্রথমজন যে এই খাতা আর পেন্সিল কিনছিল ঠিক সেই পেন্সিল এবং খাতাগুলা, তো একই ধরনের যেহেতু হয় দামও একই হবে, দাম তো আর ভিন্ন হবে না। তো সে কি করেছে, সে 10টি পেন্সিল, 10টি খাতা এবং 15টি পেন্সিল কিনে এবং কত টাকা দিয়েছে, 250 টাকা দিয়ে ক্রয় করে। এখন বলছে একটা খাতার দাম কত, একটা পেন্সিলের দাম কত। একই দোকান থেকে একই ধরনের খাতা পেন্সিল কিনছে দুইজনে। প্রথম জনে কিনছে 15টি খাতা 10টি পেন্সিল এবং কিনছে 300 টাকা দিয়ে। দ্বিতীয় জন 10টি খাতা 15টি পেন্সিল কিনছে 250 টাকা দিয়ে। এখন তোমাকে বলছে একটি খাতার দাম কত, একটি পেন্সিলের দাম কত। আবার একই দোকান থেকে একই ধরনের খাতা এবং একই ধরনের পেন্সিল কিনছে, কিন্তু দুইজনে কিনেছে। প্রথম বালক 15টি খাতা কিনে 10টি পেন্সিল কিনে দোকানদারকে 300 টাকা দেয়। দ্বিতীয় বালক কয়টি খাতা কিনে, 10টি খাতা কিনে 15টি পেন্সিল কিনে এবং 250 টাকা দেয়। এখন আমাকে বলছে একটি খাতার দাম কত, একটা পেন্সিলের দাম কত, সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে তোমরা ঐকিক নিয়মে জানো তো, একটি খাতার মূল্য যদি কি হয়, 10 টাকা হয়, তাহলে একটি খাতার দাম কত হবে, 10x টাকা। এই কথাটা আমাদের বোঝার খুব জরুরি। একটি খাতার দাম যদি 10 টাকা হয়, তাহলে একটি খাতার দাম 10x টাকা, ওয়াইটি খাতার দাম 10y টাকা, 10টি খাতার দাম 10 গুণ 10 টাকা। এই ব্যাপারটা বুঝলে এই প্রবলেম কোনো ব্যাপারেই না। তো আমরা মনে করে নিই এখানে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে খাতা আর একটা হচ্ছে পেন্সিল, দুটোটার দাম ভিন্ন ধরনের, এই জন্য দুটোটার দাম ভিন্ন ভিন্ন ধরব। মনে করব একটি খাতার মূল্য হচ্ছে x টাকা এবং একটি পেন্সিলের মূল্য হচ্ছে y টাকা। এই ব্যাপারটা এখন আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম শর্ত মতে কি হয়েছে একটু খেয়াল করি তো। প্রথম শর্তে কয়টি খাতা কিনছে, 15টি খাতা। তো একটি খাতার দাম কত, x টাকা। তো একটা খাতার দাম যদি x টাকা হয়, 15টি খাতার দাম 15x টাকা। এই যে একটি খাতার দাম 10 টাকা, একটি খাতার দাম 10x টাকা, একটি খাতার দাম x টাকা, 15টি খাতার দাম 15x টাকা। এখন একটা পেন্সিলের দাম কত টাকা, y টাকা। তো প্রথম বালক পেন্সিল কয়টা কিনছিল, 10টা, তাহলে মোট পেন্সিলের দাম 10y টাকা। তাহলে মোট খাতার দাম 15x টাকা, মোট পেন্সিলের দাম 10y টাকা, এবং দুটোটা টাকার দাম যোগ করেই তো দোকানদারকে দিয়েছে। কয়শো টাকা দিয়েছে, 300 টাকা দিয়েছে। এটাকে আমরা ধরি 1 নম্বর। এবার 2 নম্বর শর্তে যাই স্টুডেন্টগুলো। 2 নম্বর শর্তে
দ্বিতীয় বালক কয়টি খাতা কিনছে? 10টি খাতা। একটি খাতার দাম কত? x, তাহলে 10টি খাতার দাম 10x। আবার সে কয়টি পেন্সিল কিনেছে? 15টি। তো একটি পেন্সিলের দাম কত? y টাকা, 15y টাকা। মোট কত টাকা দিয়েছে? 250 টাকা। এবার আমাদের কাজ হলো এই দুটোটা থেকে x এর মান এবং y এর মান কি করা? বের করে ফেলা। তো আমরা এটা কিভাবে করব? আমরা এটা এটা একটু আমি লম্বা করে করব। এটাকে যদি তুমি প্রতিস্থাপন করতে চাও করতে পারো, ওইটা ডানে নিয়ে গেলে, কিন্তু দেখছো এখানে সবগুলো ফিগার বড় বড়, তো কাজ করতে একটু জটিল হতে পারে। সেই জন্য আমরা কি করতেছি, আমি একটু বুদ্ধি খাটাচ্ছি। দুটোটা যোগ করলে কত হয়? 25 হয় না? এই দুটোটা যোগ করলে 25 হয়। তারপর এইগুলা 25 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে। তো আমরা কি করতেছি, প্রথমে 1 আর 2 যোগ করে ফেলতেছি। একটা টেকনিক আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 1 যোগ 2 করে পাই সরাসরি। তো এটার সাথে এটা যোগ করলে হয় 25x, এটার সাথে এটা যোগ করলে হয় 25y, এটার সাথে এটা যোগ করলে হয় 550, 300 আর 250। তো আমরা 25 কমন নিয়ে পেলি স্টুডেন্টগুলো। x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 550। তো আমরা 25কে ডান পাশে পাঠাই দিই, 550 ভাগ 25। তো ডিয়ার স্টুডেন্টগুলো এটা খাটাখাটি করি, 25 দুগুণা 50, 25 দুগুণা 50। প্রথমে 50, 25, আবার 50। এবার আমরা অপনয়ন করার জন্য এটাকে 15 দ্বারা গুণ দিব অথবা 10 দ্বারা গুণ দিব, যেটা করতে তোমার ভালো লাগে। তো আমরা 15 দ্বারা গুণ দিই, 15x প্লাস 15y। তো 22, 15কে 22 দিয়ে গুণ দিই 30, 30 সমান 330। 15 দুগুণা 30, 15 দুগুণা 30, 330। 330 এইটাকে ধরি আমরা 3, এবং কত দ্বারা বা গুণ দিলাম? 15 দ্বারা গুণ করলাম। ডিয়ার স্টুডেন্টগুলো, এবার আমরা 1 থেকে 3 কি দিয়ে দিব? বিয়োগ দিয়ে দিব। তো আমরা 1 বিয়োগ 3 করে পাই। ডিয়ার স্টুডেন্টগুলো, 1 কত? 15x প্লাস 10y ইকুয়াল টু 300। 3 কত? 3 হচ্ছে 15x প্লাস 15y ইকুয়াল টু 330। তো এখন আমরা বিয়োগ দিয়ে দিই, আমরা তো বিয়োগেই দিচ্ছিলাম তাই না? বিয়োগ দিয়ে দিই। তো বিয়োগ দিয়ে দিলে এটা চলে যাবে। 10 থেকে 15 গেলে 5, বড়টার আগে মাইনাস আছে যে মাইনাস, এখানেও মাইনাস হবে। 330 থেকে 300 গেলে মাইনাস 30। তো আমরা তো y এর মান বের করব, মাইনাস 30-এর নিচে 5, তো 5 6 30, অর্থাৎ একটা পেন্সিলের দাম 6 টাকা। তো আমাকে x এর মান লাগবে, আমরা মানটা কোথায় ফেরত দিই? এইখানে ফেরত দিই। আবার আমরা লাইনটা লিখতে পারবো, আবার x প্লাস ওয়াই ইকুয়াল টু 22। এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 22। এখানে এখানে দিলে হয়, কিন্তু বড় হয়ে যায়। আমরা কি জন্য বড় করতাম? অথবা তোমার যদি স্যার এটা আমার মনে থাকবে না, তাহলে অসুবিধা নেই, তুমি y এর মান সমীকরণ 1-এ বসাও। y এর মান সমীকরণ 1-এ বসালে পাই। তো 1-এ বসালে স্টুডেন্টরা আমরা এটা লিখি 15x 10y প্লাস 300। তো 15x 10, এটা 6 হবে ইকুয়াল টু 300। ওই যে y এর মান 6 এখানে বসাইছি। তো 15x 60 ইকুয়াল টু 300, বা 15x ইকুয়াল টু 300 বিয়োগ 60। তো আমরা বিয়োগ দিয়ে দিই, 15x 0, 10 থেকে 6 গেলে 4, 240, বা x ইকুয়াল টু 240 ভাগ 15। তো 240কে 15 দিয়ে ভাগ দিই, 15, এটা থেকে এটা গেলে 90, 6 15 90, 9 10 14, 6 5 6 30 90। তাহলে কত? x ইকুয়াল টু 16। অর্থাৎ একটা আমরা আনসারটা লিখে পেলি। অর্থাৎ একটি খাতার দাম, একটি খাতার মূল্য হচ্ছে কত? 16 টাকা। আর একটি পেন্সিলের মূল্য হচ্ছে, ডিয়ার স্টুডেন্টরা, কত? 6 টাকা। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। তো শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে পুরা পর্বটা দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব, অর্থাৎ 8ম শ্রেণীর জন্য আগামী যে ক্লাসগুলো আমি আপলোড দিব আগামী অধ্যায়ের, আমরা এর পরের অধ্যায় কিন্তু 5ম অধ্যায় করব।
শীটগুলোও তোমরা দেখবে, এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।